যে বিগত যে নির্বাচন হয়েছিল উপজেলা চেয়ারম্যান হিসাবে ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিল আমাদের অত্র ইউনিয়নের সুযোগ্য সন্তান ফেদাউর রহমান সবাই উপস্থিত আছেন। আমাদের এই মোল্লাপাড়া ইউনিয়নের সমাজসেবক আবুল হোসেন সবাই উপস্থিত আছেন। আমাদের এই যে মোল্লাপাড়া ইউনিয়ন তরুণ সমাজসেবক বকুলদা এবং সবাই উপস্থিত আছেন। আমাদের ৩ নং ওয়ার্ডের ইউপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ নজরুল ইসলাম এবং মঞ্চের দিকে অডিয়েন্সে যারা আছেন অত্র এলাকায় মুরব্বিয়ান যুবক সবাইকে আমার শ্রেণী মতো সালাম আদাব এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে আমরা দীর্ঘ দিন যাবৎ এই যে এলাকার উচ্চশিক্ষা লাভের জন্য কিভাবে বাচ্চারা উচ্চশিক্ষা লাভ করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। জনসাধারণ সমাজ ক্রমেই আমরা 23/11/2018 সালে যে সময় উপজেলা চেয়ারম্যান বজরুল কাদের শিয়া সাহেব ছিলেন, ওনার উপস্থিতিতে আমরা মাঠের মধ্যে আপনাদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত করেছিলাম। সেই সময় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অত্র এলাকায় স্কুল করব, কলেজ করব, প্রতিষ্ঠা করব। তারই ধারাবাহিকতায় 12/2/19 খ্রিস্টাব্দে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের যে ওই যে দাগটা ছিল শীতলিবাদের কাছে সেটাতেই একটা কলেজ প্রতিষ্ঠা করব। তারপর দেখা যায় যে আমরা দীর্ঘ আলোচনার পরে দেখা যায় যে এই দাগটার মধ্যে একটু সমস্যার সৃষ্টি হয়ে গেছিল আমাদের এলাকার মধ্যে। শেষ পর্যন্ত 19/10/19 খ্রিস্টাব্দে আমরা সেইটা স্থান পরিবর্তন করি এবং সিদ্ধান্ত নিই যে আমাদের যে দাগটা ছিল 712 দাগের উপরে এই যে দরিয়া বাজার মাথায় আমরা স্থান নির্ধারণ করি অত্র এলাকায় মিল্লা। সেই ধারাবাহিকতায় 30/10/21 ইংরেজি খ্রিস্টাব্দে কিন্তু আমরা যাত্রা শুরু করে দিই এবং আমরা মন্ত্রণালয় থেকে ফজলুর রহমান মিসবাহ কলেজ নামে আমরা স্থাপনের অনুমতি লাভ করি। কিন্তু স্থাপন পাওয়ার পরও দেখা যায় যে আর্থিক সমস্যার কারণে আমরা সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু আর্থিক সমস্যার কারণে ব্যক্তির নামে একটি কলেজ প্রতিষ্ঠা হলে ব্যক্তিগতভাবে প্রায় 25 লক্ষ টাকা দেওয়া লাগে। সেই অর্থ এলাকাবাসী আপনারাই শেষে দিয়ে এটা যে সিদ্ধান্ত নিলেন যে না এটা দেওয়া তো আমাদের সম্ভব না। সেই ধারাবাহিকতায় কিন্তু আপনারা 30/10/21 খ্রিস্টাব্দে একটা মিটিং করেন এবং এই নাম পরিবর্তন করে কিন্তু এই যে শান্তিগঞ্জ আইডিয়াল কলেজ নামে একটি কলেজ স্থাপনের আবার পুনরায় উদ্যোগ চালু করে এবং 7-3-23 সালে পরে আমরা দেখা যায় যে এই কাজটুকু আগে যাই নতুন ভাবে আবার আমরা একটা আবেদন করি। এই আবেদনের প্রেক্ষাপটে কিন্তু আমাদের কলেজটা আবার শান্তিগঞ্জ আইডিয়াল কলেজ নামে এখন আবার আমরা লাভ করি। এই যে বিগত 19-20 আগস্ট আমাদেরকে আবার মন্ত্রণালয়ে পত্র জারি করেছে যে আপনারা কলেজ স্থাপন করেন শান্তিগঞ্জ আইডিয়াল কলেজ নামে। এখন আমাদের আর ধারাবাহিকতা যে 25 লক্ষ টাকা দেওয়া লাগবে সেই টাকা আর দেওয়া লাগবে না। মোটামুটি আমরা যদি মনে করি যে সরকারের কিছু ফান্ড আছে, যেমন সংরক্ষিত তহবিলে 4 লক্ষ টাকা আর সাধারণ তহবিলে 2 লক্ষ টাকা, মোট 6 লক্ষ টাকার একটা ফান্ড জমা রাখতে হয়। পাশাপাশি একটা কলেজ যদি স্থাপন করতে হয় তার মাটি ভরাট এবং এই ঘর নির্মাণ করতে হয়। ওই কাজটুকু করলে আমাদের মূল কাজ শেষ হয়ে যাবে। আমরা পাঠদানের জন্য আবেদন করতে পারবো। যদি আমরা পাঠদানের কাজটা যদি এই যে 6 মাসের ভিতরে করতে পারি তাইলে আমাদের জন্য সুবিধা। কারণ পাঠদানের কাজটা আবেদন করার পরে ওনারা ইন্সপেকশনে আসবে, ইন্সপেকশনে এসে দেখবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি তাকে তাইলে পাঠদানের একটা অনুমতি দিবে। এই অনুমতিকে নিয়ে আবার মন্ত্রণালয়ে যেতে ব্যান্ডেজের একটা ইন নাম্বার করবে।
এই ইন নাম্বারটা ধারাবাহিকতা এনে আবার বোর্ডে জমা দিলে পরে বোর্ডে আবার আমাদের ওই শান্তিগঞ্জ আইডিয়াল কলেজ নামে একটা কোড নাম্বার ফলাইবে, তখন আমাদের যাত্রা শেষ হয়ে গেল, আমরা ছাত্র ভর্তি দিতে পারবো, সবকিছু করতে পারবো। এখন সময় আছে আমাদের মাত্র 4-5 মাস, এসএসসি পরীক্ষা আসন্ন, হয়তোবা জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়ে যাবে। তাইলে এখানে পাইলাম আমরা 5 মাস, আর এখানে আর 2 মাস। তাইলে ওই এসএসসি পরীক্ষার আগে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। এই কথা। আমি প্রথমে যদি আমি আমার মূল আলোচনাটায় যাই, কেন আমরা করব এই কাজটুকু, এটা যদি আমরা নিজেকে প্রশ্ন করি তাইলে আমরা অনেক জবাব পেয়ে যাব। আমরা কেন করব এইটুকু, সেই আলোকে আমি বলবো যে বর্তমানে যে আমি যে বিদ্যালয়ে চালাইতেছি, দেখা গেছে যে এসএসসি পরীক্ষা পাশ করার পরে প্রায় 3/1 শিক্ষার্থী অত্র এলাকার আমার কাছ থেকে প্রশংসাপত্র নিয়ে যায় যে বাহিরের কলেজে ভর্তি হওয়ার জন্য। তাইলে দেখা যাচ্ছে 60% শিক্ষার্থী কোনো প্রশংসাপত্র নিচ্ছেই না। তাইলে এই ছাত্রগুলো আর উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হইতেছে। এরা আর লেখাপড়া করার মতো হয়তো বা তার সাহস পাইতেছে না, ওই এলাকার যারা অভিভাবক আছে, নয়তো হইতে পারে অর্থের কারণে ওরা ভর্তি করাইতে পারতেছে না, দুইটাই হতে পারে। তাইলে আমরা যদি এই বিদ্যালয়টা এখানে প্রতিষ্ঠা করতে পারি, তাইলে আমার মনে হয় এই কাজটুকু অনেকটা সহজ হয়ে যাবে। 2 নম্বরে যদি আমি চিন্তা করি যে এদের জন্য তাইলে এটা করব কেন, আমরা যদি দেখি এই যে বর্তমান যে জেনারেশন আছে, আমরা যদি তাকাই যে আমরা কি কর্মের উপরে ভিত্তি করে আসি, আমরা সাধারণত যদি দেখি আমাদের পিতা মা যারা অভিভাবক ছিলেন, বাবা চাচা, এরা সাধারণত কৃষি নির্ভরশীল ছিলেন বা মৎস্য, এই 2টা পেশার উপরে আমাদের কাজ ছিল। 2টা পেশাই কিন্তু এখন বিলুপ্তির পথে। কৃষিটা নিয়ে গেছে যান্ত্রিক, যন্ত্রের নির্ভরশীল আমরা হয়ে গেছি। তাইলে মানুষগুলা কি কাজ করবে? মানুষগুলা কি এভাবে বসে থাকবে? তাদেরকে কর্ম দিতে হবে। আর মাছ তো নাই, মাছ তো গেলে এমনি পাওয়া যায় না। তাইলে ওই টোটাল ওই এলাকার জনসাধারণকে এমনিতে বসে থাকবে। তার জন্য আমি মনে করি যে তাদের যদি বর্তমানে যে শিক্ষাটা আসছে, এই শিক্ষাটা যদি আমরা তাদেরকে দিতে পারি, তাইলে এরা বেকার থাকবে না। আপনারা জানেন যে বর্তমানে জেনজি চলতেছে, যে জেনারেশনটা চলতেছে জেনজি, 2024 থেকে শুরু হচ্ছে, 1 বছর আগ থেকে। এই জেনজি জেনারেশনের বাচ্চাগুলা কেমন হইবে আপনি আমি কল্পনা করতে পারবো না। এদের চিন্তা ভাবনা ধারণা আমাদের সাথে মোটেই মিলবে না। এটা আপনারা দেখতে পারবেন আজ থেকে 5 থেকে 10 বছর পরে এরা যে কি পাবে, এরা যে কি চিন্তা করে। তাইলে ওই চিন্তাটায়, ওই ধারাবাহিকতায় যদি আমরা তাদেরকে ইনক্লুড করতে চাই বা ওই স্রোতের মধ্যে যদি আমরা পালাইতে চাই, তাহলে শিক্ষার দরকার আছে আমি মনে করি। আর শিক্ষা ছাড়া এই ধারাবাহিকতা তাদেরকে আমরা উত্তীর্ণ করতে পারবো না। এখনই আপনারা দেখেন যে আমরা যেভাবে 5জন-7জন গল্প করছি বসিয়া বিভিন্ন রকমের, এখন আর বাচ্চাগুলো এইভাবে নাই। দেখুন যে 2-3জন এখানে বসা আছে, প্রত্যেকের দান্দায় আছে, এভাবে আছে। এই সব দিক চিন্তা ভাবনা করে আরো যদি আমরা একটু গভীরে যাই, যে আপনারা লক্ষ্য করবেন যে বর্তমানের যে বিশ্বটা এমন ভাবে হয়ে গেছে যে আপনি মনে করেন যে এটা আমার সন্তান, এটা চলবে না, এইটা এই এলাকার সন্তান, এইটা টোটাল দেশের সন্তান, এইটা পৃথিবীর সন্তান, এটা পৃথিবী। আপনি একটা সন্তান জন্ম দিলেন, এটা আজকে থেকে পৃথিবী। সে পৃথিবীর যে কোনো জায়গা থাকুক না কেন, এখন এমন সময় আসতেছে যে সে অর্থ উপার্জন করার মতো ক্ষমতা রাখে। তাইলে আমাদেরকে তার এই পরিবেশটুকু দিতে হবে। আর যদি এই পরিবেশটুকু আমরা যদি দিতে পারি, তাহলে ওই স্রোতে যদি ফেলাইতে পারি, তাকে লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশে পাঠাইতে হবে না।
সে ঘরে পয়সা দেখবেন যে আপনি টাকা ইনকাম করেন। সেই স্রোতে যদি আমরা আমাদের মেয়ে সন্তানগুলো কাজে লাগাইতে পারি, তাহলে দেখবেন যে আমাদের অত্র এলাকার চিত্রটা পাল্টিয়ে গেছে। আর চিত্র পাল্টানোর জন্য আমি মনে করি যে নারী শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে, আর এইসব যে সন্তানগুলো আছে তাদেরকে আমরা মূল স্রোতে আনতে হবে। আর এই জন্য আমরা যারা মই মুরব্বিয়ান আছি অত্র এলাকার, যে হয়তো আমরা এটা বুঝতেছি না যে একটু কষ্ট করে হইলেও আমাদের এই কাজটুকু গাড়ি নিতে হবে। আর গাড়ি নিতে পারলেই দেখা যাবে যে আমরা এই এলাকার টোটাল এই চিত্রটা পাল্টে দিয়েছি। কিভাবে পাল্টে আমি যদি বলি, আকাশে যে তারা যেভাবে মনে করি যে রাত্রের বেলা অন্ধকারকে দূরীভূত করে দেয়, যদি আমরা প্রকৃতপক্ষে প্রতিটা সন্তানকে যদি আমরা এইভাবে আমরা এই বিদ্যার মধ্যে চালু করতে পারি, তাইলে ওই এলাকার প্রতিটা ঘরে ঘরে এই রাত্রের তারার মতো তারা জ্বলবে এবং অত্র এলাকা আলোকিত হয়ে যাবে বলে আমি আমার বিশ্বাস। আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না। আশা করি যে আমরা এই অস্ত্র কলেজ প্রতিষ্ঠা করতে পারলে, আপনাদেরকে আরো আমি একটা কথা দিচ্ছি যে যদি আমরা এই কলেজটা প্রতিষ্ঠা করতে পারি, কিছুদিনের ভিতরে আমি ওই যে কারিগরি শিক্ষা যেটা, প্রকৃত শিক্ষা যেটা দেশে বিদেশে কাজে লাগে, সেইটাও এখানে চালু করে দিব। সেই বিশ্বাস এবং আস্থা এবং ওই লাইনটুকু আমার জানা আছে। বুঝলেন? আপনারা একটু সার্বিক সহযোগিতা করবেন, এই যে আমরা যাতে দ্বিতীয়বার যাতে আমরা যে অনুমোদন পাইছি, এই অনুমোদনটা যাতে ওই যে আগের মতো হাতছাড়া না হয়, সেই আশা এবং প্রত্যাশা রেখে এবং সবাইকে আবার এই কলেজের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যারকে সুন্দরভাবে পরিবেশন করতে